আমি শুধু একটা কথা বলতে চাই, এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য। সারা মুর্শিদাবাদ জানে। নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন। সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির সগর্বে বলেছিল, সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে, মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে। সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরও বেশি করে প্রচারের জন্য। ইন্টেনসিভ ক্যাম্পেনিং। বক্তব্য কি? এই সময় হিন্দুরা এক হও, বিজেপি জিতবে, তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়া নয়। বাঁচতে গেলে, মুসলমানদের হাত থেকে বাঁচতে গেলে হিন্দুরা এক কাট্টা হতে হবে। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার, তিনি মুসলমান ছিলেন, তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই। হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে। 2019 সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি 1,43,000 ভোট পেয়েছিল, সেখানে 4.5 লক্ষ ভোট পেয়ে গেল। আমি হারলাম, দিদির কার্য সিদ্ধি হয়ে গেল। অথচ সেদিন কিন্তু 70% মুসলমান, 30% হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি। এটা সরকারি দলের বক্তব্য না, তাও বলেননি। তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকারও করেননি। অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল। তো দিদির এইটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজী, কাজ পুরালে পাজি। হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না। হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম। দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না। এত বিলা করে দিয়েছে, এত বাবাল করে দিয়েছে, একে এখন বোঝা হয়ে গেছে। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল, আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে ফেলে। এই তৃণমূলের একটা নেতার এই হাল হয়েছে, হুমায়ুনের সেই হালই হলো। এবার সে কী করবে না করবে, বাবরি মসজিদ বানাবে না সে দিদির মতন আবার জগন্নাথকে, যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে নিয়ে বাংলায় চলে এলো, দিদি আর দিদির দেখা দেখি আবার হুমায়ুন থেকে কাকে নিয়ে আসবে জানি না। কিন্তু মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সম্প্রীতির বিরুদ্ধে নয়। মুর্শিদাবাদের মানুষ কোনোদিন সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে নয়, ছিল না। আজও যে মসজিদের কথা বলা হচ্ছে, সেই মসজিদ নিয়ে মুর্শিদাবাদের মানুষের বিন্দুমাত্র হেলদোল ছিল না, এতটুকু হেলদোল ছিল না। আমি বলছি আপনাদেরকে, তো বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে। নির্বাচনী জোট হয়েছিল এই টিএমসির সঙ্গে বিজেপির। দিদি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। বাংলায় আরএসএসের শাখা সংগঠন হু হু করে বেড়েছে। বাংলায় এখন রাজনীতির উপাদান, নির্বাচনের উপাদান হিন্দু মুসলমানের বিভাজন। একটা কোন পজিটিভ কথা বলেছি বলুন? এখানে মিথ্যার বেসাতি হয়েছে, মিথ্যার পাঁচালি পড়েছেন দিদি, সকলের বহরমপুরবাসী কানে তালা লাগিয়ে দিয়েছেন। আপিল করেনি, আমি বলছি করেনি। যদি করে থাকেন নাম্বার দিন। পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেনি, যায়নি। পশ্চিমবঙ্গ সরকার কখনো বিধানসভায় ওয়াকফ আইনের বিরুদ্ধে বিল বা প্রস্তাব, বিল না, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রস্তাব এনে সেটাকে পাশ করাননি। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি পার্টিকে খুশি করতে হঠাৎ করে ওয়াকফ আইনের সব নিয়মকানুন নিয়ে ময়দানে নেমেছেন, জেলায় জেলায় বার্তা দিয়ে দিয়েছেন, প্রশাসনিক বার্তা। পরিণাম কি হচ্ছে? খতিয়ান 1, তাতে যে সমস্ত জমি, যে সমস্ত সম্পত্তি মাদ্রাসা
কবরস্থান, ঈদগাহ, সমস্ত কিছু যেগুলো কমিটির হাতে ছিল, যেগুলো কর্তৃপক্ষের হাতে ছিল, সেগুলো সব সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছেন এই বাংলার মুখ্যমন্ত্রী। অর্থাৎ মুসলমান সমাজের যে ধর্মীয় অধিকার, যে সাংস্কৃতিক অধিকার মসজিদ, ঈদগাহ, দরগার উপর আছে বা ছিল এতদিন, সেগুলোকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেড়ে নিয়ে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছে। এরপর জমি মাফিয়ার আসবে, প্রমোটার আসবে, সেই সমস্ত জমি হেরাফেরি হবে। সব থেকে বড় কথা, মুসলমান সমাজের ধর্মীয় আবেগকে, সাংস্কৃতিক আবেগকে অবজ্ঞা করে, পদদলিত করে এই বাংলার মুখ্যমন্ত্রী খতিয়ান একে যে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রেশন করছেন, নথিভুক্ত করছেন, তাতে মুসলমান সমাজ তার নিজের ধর্মীয় সম্পত্তির উপরে অধিকার হারাতে চলেছেন। এটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা নাই, বড় চালাক, বড় চালাক, একটা কথা নাই। এই চালাকি বাংলার মানুষ, মুর্শিদাবাদে মানুষ ধরতে আরম্ভ করে দিয়েছে। একদিন দিদি বলেছিল না, যে গরু দুধ দেয় তার লাত খাওয়াও ভালো। আমি বলতে পারি এবার গরু তৃণমূলের মুখে লাত মারবে, যেখানে সেখানে না। মুখ্যমন্ত্রী নিজে কেন বলছেন না, ডিএম কেন বলছেন? আমি আরেকটা দাবি করছি, সারা ভারতবর্ষে, আবার বলছি সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? পশ্চিমবঙ্গে। সংখ্যা 1,48,253। কবেকার হিসাব? সাচার কমিটির রিপোর্টের হিসাব, সাল 2006 সাল, আজ 2025। এখন পর্যন্ত আরো কত ওয়াকফ প্রপার্টি অ্যাড হয়েছে আমরা জানি না। পশ্চিমবঙ্গ সরকারের কাছে দীর্ঘদিন আমরা দাবি করে আসছি, পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে, কোথায় আছে, তার মূল্য কত, সেখান থেকে কত রোজগার হয়, শ্বেতপত্র প্রকাশ করেনি। আবার আমি তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন প্রথমে, তারপর সেই সম্পত্তি কত বেদখল হয়েছে তার হিসাব দিন। এখন ফাঁদে পড়ে বিড়াল কাঁদলে হবে না। মোদির জন্য আপনি বলছেন কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে চলবো, আর কেন্দ্র সেই সুযোগে সমস্ত মুসলমানদের এ বাংলায় অধিকার কেড়ে নিচ্ছে। আবার বলছি, এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ জেলায় একটাও যদি সম্পত্তি, মুসলমানদের ধর্মীয় সম্পত্তি যদি সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করে ভেস্টেড প্রপার্টির নামে, সরকারি জমির নামে, আমরা কিন্তু বসে থাকবো না। এর আগে একবার হয়েছিল মনে আছে, মাদ্রাসায় আয়েশার কারখানা বন্ধ করে দিয়েছিলাম বাতাল আমরা। আবার মুখ্যমন্ত্রী এই বাতালা বন্ধ করে দেবো এই পশ্চিমবঙ্গে, এই মুর্শিদাবাদে। সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন, ভোটের পর তাদের জন্য আপনার কোনো দয়া, মায়া, অনুকম্পা, সহযোগিতা থাকে না। সেই চালাকি আবার আপনি করছেন। 2021-এ এনআরসি নামে করেছেন, এবার এসআইয়ের নামে করলেন, তারপর শুরু করেছেন ওয়াকফের নামে। আপনাদের এই রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস। ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অপচেষ্টাকে মুর্শিদাবাদের কংগ্রেস, মুর্শিদাবাদের মানুষ মানবে না, মানবে না, মানবে না।